আচ্ছা, আমরা আহ, গত সপ্তাহ থেকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে লুব্রিকেশন সিস্টেম। লুব্রিকেশন সিস্টেমের আজকে আমরা ট্রেড থিওরির একদম শেষ চ্যাপ্টারটা পড়ব। গত দিনও যে কাজটা চলছিল, অর্থাৎ মেন পার্টস অফ লুব্রিকেশন সিস্টেম, এই মেন পার্টস অফ লুব্রিকেশন সিস্টেমের মধ্যে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করে নিয়েছিলাম। তার মধ্যে কি কি ছিল তোমরা নিশ্চয়ই জানো। আমি তবু আরেকবার মেন পার্টস অফ লুব্রিকেশন সিস্টেমের ওই চ্যাপ্টারটা আমি একবার ওপেন করছি। ওপেন করার পর তোমরা ওখান থেকে দেখে নাও যে কোন কোন পার্টগুলো আমাদের পড়তে আজকে বাকিটা পড়বো। তো লুব্রিকেশন সিস্টেমের মেন পার্টসের মধ্যে তোমরা নিশ্চয়ই এই ছবিটা আগের দিন দেখেছিলে, যেখানে আমরা বলেছিলাম যে মেন পার্টসের মধ্যে তোমার অয়েল দিয়ে যে কথাগুলো লেখা আছে, তো অয়েল সাম, অয়েল পাম্প, অয়েল ফিল্টার অ্যান্ড অয়েল গ্যালারি, এই চারটে ছিল মেন আইটেম। এর সাথে ছিল আমাদের কি পিক আপ স্ক্রিন বা অয়েল স্ট্রেনারের সাথে যে লো প্রেসার পাইপ, যেটা যেটা অয়েল পাম্পের সাকশন সাইডে লাগানো থাকবে। এছাড়া ছিল আমাদের প্রেসার রেগুলেটর বা প্রেসার রিলিফ ভালভ, যেটাকে আমরা বলেছিলাম। ওটা নিয়ে আলোচনা হয়নি। আলোচনা বাকি আছে আমাদের এখন অয়েল ফিল্টার নিয়ে, অয়েল গ্যালারি নিয়ে আলোচনা বাকি আছে। আর অয়েল ফিল্টারের মধ্যে আমাদের অয়েল বাইপাস ভালভ আছে, ওটা ফিল্টারের সাথে ওই বাইপাস ভালভটাকে আমরা ইনক্লুড করে রেখেছি। এছাড়া আছে ডিপ স্টিক। ডিপ স্টিক মানে আমরা হচ্ছে অয়েল সাম্পের মধ্যে কতটা অয়েল আছে সেই অয়েলটা দেখার জন্য আমরা সাম্পের মধ্যে ওই স্টিকটাকে রেখেছি, ওই স্টিকটা নিয়েও আমরা আজকে নিয়ে আলোচনা করব। আর আছে প্রেসার ইন্ডিকেটর, অর্থাৎ আমরা যখন গাড়ি চালাবো তখন আমার লুব্রিকেটিং অয়েল প্রেসার কতটা আছে বা ওটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা ইন্ডিকেট করবার জন্য ড্যাশবোর্ডে কি ধরনের ইন্ডিকেশন থাকবে, একটা গাড়ি চালাতে গিয়ে ড্রাইভার কি দেখে বুঝবে যে আমার লুব্রিকেটিং অয়েল প্রেসার ঠিক আছে কি নেই, সেটার জন্য প্রেসার ইন্ডিকেটরটা আছে। তাহলে আমরা গত দিনের ক্লাসে আলোচনা করেছিলাম অয়েল সাম, অয়েল পাম্প, পিক আপ স্ক্রিন, আর কি ছিল, মোটামুটি এইগুলো আলোচনা হয়েছিল। আজকে তাহলে আমরা এই মুহূর্তে প্রথমেই আলোচনা করব অয়েল পাম্পের পরই আমরা আছে ওখানে অয়েল প্রেসার রেগুলেটর বা ওখানে বলছে অয়েল প্রেসার বাইপাস ভালভ একটা আছে। তো এই ভালভগুলো নিয়ে আমরা আলোচনা করব, তারপর অয়েল ফিল্টার নিয়ে আলোচনা করব, অয়েল গ্যালারি, ডিপ স্টিক, প্রেসার ইন্ডিকেটর, এগুলো নিয়ে পরপর আসবো। আজকে কিন্তু এই ট্রেড থিওরি ক্লাসটা আমরা এখানে শেষ যদি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা লুব্রিকেশন সিস্টেমের যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেই প্র্যাকটিক্যাল গুলো আমি তোমাদের অনলাইনে ডেমনস্ট্রেট করার চেষ্টা করব। তাহলে এটা নিশ্চয়ই সবার আগের দিনের ক্লাসের এই নোটসটা আছে। আমরা এখান থেকে একদম সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার মধ্যে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব প্রথমেই, সেটা হচ্ছে অয়েল প্রেসার রিলিফ ভালভ বা অয়েল প্রেসার রেগুলেটিং ভালভ। অয়েল প্রেসার রিলিফ ভালভটা কি জিনিস? না, এটা অয়েল যে প্রেসারটা থাকছে, অর্থাৎ আমার যে লুব্রিকেটিং অয়েল পাম্পটা যখন আমার ঘুরতে শুরু করছে, লুব্রিকেটিং অয়েল পাম্পটা ঘুরতে শুরু করলে আমার ওখানে কি হয় না, লুব্রিকেটিং অয়েল পাম্পটা একটা ইঞ্জিনের থেকে ড্রাইভ নিয়ে ঘোরে। তাহলে ইঞ্জিন থেকে যখন ড্রাইভ নিচ্ছে, তাহলে ইঞ্জিনের স্পিডের উপরে কি করবে না, ওই পাম্পের রোটেশনটা ডিপেন্ড করবে। অর্থাৎ ধরো আমার ক্যামশ্যাফট ড্রাইভ আছে, ক্যামশ্যাফটের থেকে পাওয়ার নিয়ে লুব্রিকেটিং অয়েলটা অয়েল পাম্পটা আমার ঘুরছে। এখন লুব্রিকেটিং অয়েল পাম্পটা যখন ক্যামশ্যাফট থেকে ড্রাইভ নিচ্ছে, ক্যামশ্যাফটের ঘূর্ণনটা তো নিয়ন্ত্রিত নয়। ক্যামশ্যাফটের ইঞ্জিনের স্পিড বাড়লে ক্যামশ্যাফটের স্পিডও বাড়বে, ইঞ্জিনের স্পিড করলে ক্যামশ্যাফটের স্পিড কমবে। আবার ধরো এমন একটা আমার কাছে অয়েল পাম্প আছে যে পাম্পটা ক্র্যাঙ্কশ্যাফট ড্রিভেন। ক্র্যাঙ্কশ্যাফটের কি হয়, ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএমটা কমা বাড়া হয়, ইঞ্জিন স্পিড বাড়লে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম বাড়বে, ইঞ্জিনের স্পিড যদি কমে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম কমবে। আর এখন ক্র্যাঙ্কশ্যাফটের থেকে যখন আমার এই অয়েল পাম্পটা পাওয়ার নেবে, তাহলে যখন হাই স্পিডে যাবে তখন হাই ভলিউমের আমার অয়েল ডেলিভারি করবে। আবার যখন লো স্পিডে তখন লো ভলিউমের অয়েল ডেলিভারি করবে। এখন আমার যে প্রত্যেকটা পার্টস আছে, যে প্রত্যেকটা পার্টসে আমি যেখানে লুব্রিকেশন করবো, সেই জায়গাটা একটা নির্দিষ্ট স্পেস করা আছে, একটা প্যাসেজ করা আছে। ধরো আমি একটা গিয়ার এর মধ্যে বা একটা ধরো আমি বিয়ারিং এর মধ্যে আমি লুব্রিকেটিং অয়েলটা দেবো, তাহলে সেখানে নিশ্চয়ই একটা ক্লিয়ারেন্স করা আছে, দুটো মেটিং পার্টের মাঝখানে একটা ক্লিয়ারেন্স আছে, সেই ক্লিয়ারেন্সের মধ্যে লুব্রিকেটিং অয়েলটা যাবে। ওখানে বেশি অয়েল দিলে তো সেই অয়েলটা তো আবার রিটার্ন হয়ে বাইরে চলে আসবে। তাহলে এই যে একটা নিয়ন্ত্রিত অ্যামাউন্টের লিকুইড বা লুব্রিকেটিং অয়েলটাকে আমাকে পাঠাতে হবে, তার জন্য একটা নিয়ন্ত্রিত প্রেসার দরকার আছে। এখন যদি ইঞ্জিন আরপিএম বাড়ে, তাহলে ইঞ্জিনের আরপিএম এর সাথে সাথে আমার পাম্পের আরপিএমটাও বাড়বে। পাম্পের আরপিএম বাড়লে পাম্প কি করে ম্যাক্সিমাম অ্যামাউন্টের লুব্রিকেটিং অয়েল ডেলিভারি করবে, তাহলে আমার যে যে গ্যালারির মধ্যে দিয়ে ওটা যাবে, তাহলে সেখানে প্রেসারটা বেশি হয়ে যাবে। সেই প্রেসারটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা কি রেখেছি না, প্রেসার রিলিফ ভালভ বা প্রেসার রেগুলেটিং ভালভ এটার ব্যবস্থা করেছি। এ কি করবে না, এ লিমিট দ্য ম্যাক্সিমাম অয়েল প্রেসার। এ ম্যাক্সিমাম অয়েল প্রেসারটাকে লিমিট করে দেবে যে না, এর বেশি তুমি আমি সিস্টেমে দেবো না। তাহলে বাকি অয়েলটা কোথায় যাবে না, বাকি অয়েলটাকে ও কি করবে না, একটা স্প্রিং লোডেড বাইপাস ভালভ আছে, যে বাইপাস ভালভটাকে ওপেন হয়ে গিয়ে তখন আমার বাকি লুব্রিকেটিং অয়েলটা আমার চলে আসবে কোথায়,
না আমার আবার সামতে ফিরে আসবে। ঠিক যেভাবে আমরা তোমার প্রেসার কুলিং সিস্টেম যখন আমরা করছিলাম, পাম্প সার্কুলেটিং কুলিং সিস্টেমের কথা মনে আছে? যখন আমার থার্মোস্ট্যাট ভালভটা ক্লোজ থাকে তখন আমার পাম্পটা কিন্তু ঘুরছে, তখন ওই পাম্পটা বাইপাস ভালভ দিয়ে আমার কিন্তু পাম্প সার্কুলেশন করছিল, অয়েল কুলেন্টটাকে আমার সিস্টেমের মধ্যে থেকে বাইপাস করে ও সাপ্লাই করছিল। সিমিলারলি এখানেও কি হবে না, যখনই আমার সিস্টেমের মধ্যে প্রেসারটা বেড়ে যাবে তখন কি হবে, বাইপাস ভালভটা খুলে গিয়ে আমার কিন্তু ইঞ্জিন ব্লকে আর অয়েলটা না পাঠিয়ে ওরা সরাসরি কোথায় চলে আসবে না, আবার ওই সাম্পে অয়েলটাকে ব্যাক করিয়ে দেবে। আন্ডার নর্মাল প্রেসার এন্ড কন্ডিশনে স্প্রিংটা হোল্ড করবে, যে ক্লোজ থাকবে। যখনই প্রেসারটা বাড়বে তখন ওই স্প্রিংটা খুলে গিয়ে ওই অয়েলটা ওই বাইপাসে বেরিয়ে যাবে। এতে কি হবে না, হাই প্রেসার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাতে আমার ভালভটা ওপেন হয়ে যাবে, এবং এই ভালভটা ওপেন হয়ে গেলে এটা কি করবে না, অ্যালাউ করবে সাম অয়েলটাকে, কিছুটা অয়েলকে আবার পুনরায় অয়েল প্যানে ফিরে আসতে ও চেষ্টা করবে। তাহলে এই সিস্টেম দিয়ে আমরা কিন্তু অয়েল প্রেসার ভালভটাকে আমরা অপারেট করব। এবারে আমরা যদি অয়েল প্রেসার ভালভটা কিভাবে অপারেট করে সেটা দেখার জন্য আমি চলে আসছি, আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসছি। এখানে তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি একদম যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলো কিন্তু এখানে ফলো করো। দেখো কি হচ্ছে না, এখানে যে গিয়ার পাম্পটা দেখতে পাচ্ছ, এই গিয়ার পাম্পটা তো এখন ক্যাম্প সাইট থেকে পাওয়ার নিচ্ছে। ক্যাম্প সাইটের পাওয়ার যখন নেবে, তাহলে যখন ইঞ্জিনের আরপিএম বাড়বে, ক্যাম্প সাইটটা জোরে ঘুরবে, ক্যাম্প সাইট জোরে ঘুরলে পাম্পের ভলিউম বাড়বে। পাম্পের ভলিউম বাড়া মানে কি হবে না, পাম্পটা যত জোরে ঘুরবে পাম্পের ডেলিভারি লাইনে ভলিউম অফ লিকুইড কিন্তু বাড়বে। তাহলে ভলিউম অফ লিকুইড যখন বাড়বে তখন আমার এই যে প্রত্যেকটা যে মেটিং পার্ট আছে, অর্থাৎ যে যে জায়গাগুলোতে আমার লুব্রিকেশন করতে হবে, এই জায়গায় কি হবে না, আমার এখানে তো লিমিটেশন। তাহলে দেখো এই যে স্প্রিং লোডেড ভালভটা আছে, এই ভালভটা কিন্তু একটা নির্দিষ্ট প্রেসারে কিন্তু খুলে যাচ্ছে। দেখো যখন এখানে প্রেসারটা বাড়ছে তখন এদিকটা খুলছে, খুলে গিয়ে এই যে নিচের দিকে আসছে, এটা কিন্তু অয়েল পাম্পে সরাসরি ঢুকে যাচ্ছে। তাহলে এখানটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা স্প্রিং লোডেড বাইপাস ভালভ আছে। দিস ইজ দ্য প্রেসার রিলিফ ভালভ। যে ভালভটা কি হচ্ছে না, নর্মাল যখন পাম্পটা চলছে তখন এই যে সরাসরি আমি যেভাবে তীর চিহ্নটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার নর্মাল অয়েল গ্যালারিতে পাম্পটা যাচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেলিভারি লাইন। এবারে যদি আমার এখানে প্রেসারটা বেড়ে যায় এই সাইডে, তখন কি হবে না, এই চাপটা এই লোডের স্প্রিং লোডের উপর পড়বে। এখন যখন এখানে চাপটা বাড়বে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত এই প্রেসারটাকে লিমিট থাকবে, তার থেকে যদি বেশি হয়ে যায় তখন কি স্প্রিংটা এইদিকে কম্প্রেস হবে। স্প্রিংটা যখন উপর দিকে কম্প্রেস হবে তখন কি হবে না, এই দিকের এই রাস্তাটা আছে এটা খুলে যাবে। এটা খুলে গেলে কি হবে না, এক্সেস প্রেসারের যে অয়েলটা সেটা কি হবে, এই বাইপাস পাথটা ধরে, দেখো এটা ডাউনওয়ার্ডস আছে, এটা সরাসরি নিচে চলে আসছে একদম অয়েল পাম্পের কাছে গিয়ে আবার ও জমা হচ্ছে। তাহলে আমার কি হবে না, যদি এদিকের ভালভটা খুলে যায়, অর্থাৎ এদিকের রাস্তা যদি খুলে যায় তখন কি হবে না, কিছুটা অয়েল এদিক দিয়ে বেরিয়ে যাবে, বাকি অয়েলটা এদিক দিয়ে আসবে, তখন কি হবে, এই যে মেন লাইনটা আছে, মেন লাইনের প্রেসারটা কমে যাবে। আমি যদি একটু আগে থেকে ছবিটা দেখাই তোমরা তাহলে কিন্তু আর একটু ভালো করে এই জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে প্রেসার ভালভটা যখন ওপেন হচ্ছে, এই জায়গায় কিন্তু প্রেসারটা দেখো কমছে। আমি আবার একটু আগে থেকে দেখাচ্ছি, এখানে লুব্রিকেটিং সিস্টেম শুরু হয়ে গেছে আমার। এবারে পাম্পটা ঘুরছে, যে যে জায়গাগুলো লুব্রিকেশন দরকার, দেখো এখন কিন্তু ভালভটা ক্লোজ আছে, এই জায়গাটা ক্লোজ। একটু আগে থেকে আমি ডাকছি, দেখো এখানটায় এই পোর্শনটাতে কিন্তু আমার ভালভটা ক্লোজ আছে। ভালভটা দেখো এই জায়গাটাতে বাইপাস লাইনটা এখানে ব্লক হয়ে আছে, স্প্রিং লোডেড এখানে আছে। এখন কিন্তু অয়েলটা এই যে তীর চিহ্ন আছে, এই দিক দিয়ে অয়েলটা এইদিকে সরাসরি অয়েল গ্যালারিতে মিশে যাচ্ছে, পাম্প থেকে যেটা ডেলিভারিতে সেটা। এবার তখন পাম্পের স্পিড বাড়ছে, পাম্পের স্পিড বাড়লে কি হবে না, এই দিকে যে লাইনটা আছে এই লাইনের উপর প্রেসার বাড়বে, এই প্রেসার বাড়ার সাথে সাথে কি হবে না, এদিকে প্রেসার বাড়বে। এই প্রেসার বাড়লে তখন কি হবে না, এই স্প্রিংটা উপর দিকে উঠে যাবে, তখন এইখানে এই লাইনটা এটার সাথে এই লাইনটা মিশে যাবে এবং এই দিকে বাইপাস ভালভটা খুলে গিয়ে অয়েলটা আবার রিটার্ন পাম্পে চলে আসবে। এটাই হচ্ছে ছোট্ট একটা সিম্পল ফান্ডা আছে, একটু ভালো করে ফলো করে দেখো। এখন কিন্তু ক্লোজ কন্ডিশন আছে, যেই প্রেসার বেড়ে গেল এবারে অয়েলটা দেখো এই দিক দিয়ে সরাসরি বাইপাস ভালভটা খুলে গেছে এবং নিচে এসে নেমে যাচ্ছে। এটাই হচ্ছে প্রেসার রিলিফ ভালভের বেসিক অপারেশন। এবং এইভাবে কিন্তু এটা একটা নির্দিষ্ট লিমিটেড প্রেসারে এ ইঞ্জিনটাকে অপারেট করে। এবার আসি আমরা অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার বলতে গেলেই আমরা যে কথাটা বলেছিলাম তোমাদেরকে, যে আমার অয়েল ফিল্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি আছে না, আমার অয়েল ফিল্টারটা কি ধরনের অয়েল ফিল্টার, এটা আমাকে প্রথমে জানতে হবে। আমি অয়েল ফিল্টারের ক্ষেত্রে যখন আমি বলেছিলাম, সেক্ষেত্রে আমি দুটো অয়েল ফিল্টারের কথা বলেছিলাম। একটা বলেছিলাম যে বাইপাস সিস্টেম আছে, একটা হচ্ছে ফুল ফ্লো লুব্রিকেশন সিস্টেম আছে। তো ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আমরা কি করি, আমি আবার এই নোটসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ফুল ফ্লো লুব্রিকেশন সিস্টেম যেটা আছে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম যে ভেহিকেল অটোমোবাইল আছে সেখানে আমরা ব্যবহার করি। বিশেষ করে আমাদের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, আমরা যেহেতু মেকানিক ডিজেলের স্টুডেন্ট, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লু ফ্লো লুব্রিকেশন সিস্টেমটা আমরা সবসময় ব্যবহার করি।
এবং এখানে কি হচ্ছে না, আমরা পুরো লুব্রিকেটিং অয়েলটাকে আমরা কোথায় দিচ্ছি না, আমরা পুরোটাকে পাম্পের পর ফিল্টারের মধ্যে দিয়ে পুরো অয়েলটাকে ফিল্টার করে তারপর আমরা সেটাকে ইঞ্জিনের মধ্যে বা ইঞ্জিন ব্লকের মধ্যে সেখানে পাঠাচ্ছি লুব্রিকেশনের জন্য। কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় বাইপাস। বাইপাসের ক্ষেত্রে কি হয় না, বেসিক্যালি আমরা এখানে তোমার পুরো অয়েলটাকে ফিল্টার করি না। দেখো এখানে লেখাই আছে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডাজ নট ফিল্টার অল অফ দ্য অয়েল, পুরো অয়েলটাকে ফিল্টার করি না, কিছুটা অয়েলকে আমরা ফিল্টার করি আর কিছুটা অয়েলটাকে আমরা এখানে সরাসরি সিস্টেমের মধ্যে দিয়ে দিই। এখানে যে ফিল্টারটা আমরা ইউজ করি সেখানে আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা ফাইন পার্টিকেলটাকে কেবলমাত্র ফিল্টার করি। আরেকটা সিস্টেম হচ্ছে কি, এই যে বাইপাস লুব্রিকেশন সিস্টেম যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা যখন ফুল ফ্লো সিস্টেম অ্যাপ্লাই করছি তখন হচ্ছে না পাম্পের পর লুব্রিকেটিং অয়েলটাকে পুরোপুরি ফিল্টার করে আমরা সিস্টেমে দিচ্ছি। কিন্তু বাইপাসের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা পাম্পের থেকে কিছুটা অংশ আমরা ফিল্টারে দিচ্ছি, ফিল্টার থেকে আবার কিন্তু যে অয়েলটা ফিল্টার থেকে বেরোচ্ছে পরিষ্কার অয়েলটা, সেটাই কিন্তু আমরা সাম্পে নিয়ে নিচ্ছি। এই কথাটা কিন্তু নোট করে রাখো। বাইপাস লুব্রিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা পুরো অয়েলটাকে ফিল্টার করছি না, এক নাম্বার। এবং ফিল্টার করার পর অয়েলটাকে কিন্তু আমরা সিস্টেমে দেবো না, অর্থাৎ ইঞ্জিন ব্লকে পাঠাবো। কোথায় পাঠাবো না, ওই অয়েলটাকে আবার আমরা সাম্পে ফেরত পাঠিয়ে দেবো। আর ফুল ফ্লো সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে না, পুরো অয়েলটাকে আমরা ফিল্টার করব, ফিল্টার করার পর পুরো অয়েলটাকে আমরা আবার ইঞ্জিনের ব্লকের মধ্যে পাঠিয়ে দেবো, যেখানে এখানে লুব্রিকেশন দরকার অর্থাৎ অয়েল গ্যালারির মধ্যে এটাকে পাঠিয়ে দেবো। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এর সাথে কি মাথায় রাখতে হবে না, এর সাথে আমাকে মাথায় রাখতে হবে যে এই ফিল্টারটা কি কি মানে টাইপের আমরা অয়েল ফিল্টারটা ইউজ করি বা ফিল্টারের মধ্যে ফিল্টার পেপার কি কি থাকে। বেসিক্যালি ফিল্টারের কাজটা হলো স্মল মেটাল পার্টিকেল যেটা থাকছে, কার্বন যেটা থাকছে, রাস্ট, ডার্ট যেগুলো তেলের মধ্যে থাকে সেগুলোকে ফিল্টার করা। এবং এই ফিল্টার করবার জন্য ফিল্টার যে এলিমেন্ট থাকে বেসিক্যালি এটা পেপারের হয় বা কটনের হয়। কটন বা পেপারের আমরা ফিল্টার সাবস্টেন্সটাকে আমরা ইউজ করে থাকি, যেটাকে আমরা ফিল্টার পেপার বলছি। ফিল্টার পেপার বা ফিল্টার কটন, ফিল্টার এলিমেন্ট ওটাকে অ্যাকচুয়ালি বলা হয়। এই ফিল্টারের মধ্যে কি আছে না, একটা ফিল্টার বাইপাস ভালভ থাকবে। বাইপাস ভালভটা কোন ফিল্টারের মধ্যে থাকবে না, কেবলমাত্র ফুল ফ্লো টাইপ বাইপাস ভালভের এই ফিল্টারের ক্ষেত্রে বাইপাস ভালভটা রাখতে হবে। কেন বাইপাস ভালভটা রাখতে হবে না, যদি কোনো কারণে, আমি আগের দিনও বলেছিলাম যে ফিল্টারটা যদি ক্লগড হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে না, ইঞ্জিনটাতে কিন্তু আর কোনো অয়েল যাবে না। ইঞ্জিনকে কিন্তু কখনো অয়েল ফ্রি রাখা যাবে না, অর্থাৎ ওকে অয়েল সবসময় দিতে হবে। যদি আমার ফিল্টার না হচ্ছে তাহলে কিন্তু আমাকে ওই না বিনা ফিল্টার করা তেলটাকে কিন্তু ওকে পাঠাতে হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আগের দিনও বলেছিলাম যে আমার খারাপ তেলের থেকেও বিনা তেল কিন্তু বেশি ক্ষতিকারক। অর্থাৎ বিনা তেল যেন কোনো সময় না হয়, তাতে প্রয়োজন পড়লে যদি আমি অপরিশোধিত তেল পাঠালে আমার চলে, তাহলে কিন্তু ইঞ্জিনটা আমার কিন্তু অনেকাংশে বেঁচে যাবে। ঠিক আছে। অ্যালাউ আনফিল্টার অয়েল টু দ্য বিয়ারিং, এই যে ফিল্টারের যে কাজটা আছে আনফিল্টার অয়েলটাকে ব্যবহার করে। এবারে অয়েল ফিল্টারের টাইপ কি কি আছে, এখানে দুটো টাইপের অয়েল ফিল্টার আছে। একটাকে বলা হয় স্পিন অন ফিল্টার আর একটাকে বলা হয় কাটিজ অয়েল ফিল্টার। এই নোটস গুলো আমি একটু বলে দিচ্ছি, এগুলোকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কাগজে ইমিডিয়েট লিখে নাও। কিছু কথা আছে যেটা আমি মুখে বলছি সেটা কিন্তু খাতায় নোট করবে। দেখো এখানে দুটো টাইপ বললাম অয়েল ফিল্টার, একটা হচ্ছে স্পিন অন, একটা হচ্ছে কাটিজ। স্পিন অনের ক্ষেত্রে কি আছে না, এটা একটা সিল্ড ইউনিট, এটা স্ক্রু করে দেওয়া থাকে, লাগানো থাকে, এটা পুরোপুরি আমরা পাল্টে দিয়ে থাকি, মানে এখানে কোনো ভাবে রিপেয়ারিং এর কোনো ব্যাপার নেই বা এখানে কোনো রিপ্লেস মানে কোনোভাবেই তুমি এটাকে কোনো মেনটেনেন্স করতে পারবে না। যখনই আমার ফিল্টারটা টাইম শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা মোটামুটি ধরো কিছু কিছু গাড়িকে 3000 কিলোমিটার, কোনো গাড়িকে 5000 কিলোমিটার, বা যদি স্টেশনারি ইঞ্জিন হয় তাহলে আমার ঘন্টার থাকবে যে এত ঘন্টা, 10 ঘন্টা চলার পর এই 10 ঘন্টা বলছি, ধরো 100 ঘন্টা চলার পর এটা ফিল্টার পাল্টাতে হবে, কারো হয়তো 250 ঘন্টা চলার পরে ফিল্টার পাল্টাতে হবে। সেই মতন করে আমাকে কিন্তু পুরো ফিল্টারটাকে খুলে আমাকে বাতিল করে দিতে হবে, আবার নতুন ফিল্টার লাগাতে হবে। আর কাটিজ অয়েল ফিল্টারের ক্ষেত্রে কি হবে না, এখানে একটা পাম্প, একটা ফিল্টার হাউজিং আছে, হাউজিংটা খুললে ভেতরে আমার ফিল্টার কাটিজ পাওয়া যাবে। সেই কাটিজটাকে আমরা সার্ভিসিং করতে পারি বা ওইটাকে আমরা পুনরায় রিপ্লেস করে আবার নতুন কাটিজ ওখানে লাগাতে পারি। এইভাবে কিন্তু দুটো টাইপের ফিল্টার আমরা এখানে জেনারেলি ব্যবহার করে থাকি। দেখো স্পিন অন ফিল্টারের ছবি এখানে দেখতে পাচ্ছ। স্পিন অন ফিল্টারের ফিল্টার পেপার যেটা থাকছে, ভেতরে যে অংশটা, এটা একটা কাট সেকশন দেখানো হয়েছে, ওখানে উপর দিকে যাতে তেলটা বেরিয়ে না আসে তার জন্য ওখানে একটা ওরিং লাগানো থাকে, সিলিং করা হয়। বাকি ভেতরে দেখতে পাচ্ছ পেপার এলিমেন্ট আছে, এটা কিন্তু পুরোটাই একসাথে রিপ্লেস করা এবং এটা এই যে মাঝখানে দেখতে পাচ্ছি যে স্ক্রু করা আছে, এটা দিয়ে ওখানে আটকে দেওয়া হয়। এটা কিন্তু কোনো রকম ভাবে মেনটেনেন্স আমরা করি না।
আর এখানে দেখো ভেতরে ফিল্টার ফ্লোটা কোথাতে যাচ্ছে না, বাইরের থেকে ফ্লো ভেতর দিকে গিয়ে, মানে বাইরে খারাপ তেলটা থাকবে, এখানে পরিষ্কার হয়ে গিয়ে মাঝে আছে মিডিল দিয়ে, এইটা যখন বেরোবে মাঝখান দিয়ে যখন বেরোবে তখন কিন্তু পরিষ্কার তেলটা আমার এদিক দিয়ে বেরোবে। ঠিক আছে, এটা দেখো ফিল্টার হাউজিং কিভাবে আছে, অর্থাৎ ফিল্টারটাকে এইভাবে হাউজিং করা হয়, হাউজিং এর মধ্যে এভাবে ধরা হয়। তোমরা যখন প্র্যাকটিক্যালি ফিল্টার খুলবে লাগাবে তখন কিন্তু এই পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আমি প্র্যাকটিক্যালি এটা দেখাবো কিভাবে হাউজিংটা খুলতে হয়, কোন বোল্ট কিভাবে ডিসকানেক্ট করতে হবে, তারপর কিভাবে ওটাকে আবার ডিসমেন্টেল করে আবার ফিল্টার কাটি পাল্টাবে, পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, নেক্সট আমি আরেকটা তোমাদেরকে দেখাবো, যেখানে তোমরা এই ছবিটা আরেকটু ক্লিয়ার ভাবে দেখতে পাবে। দেখো এখানে অয়েল ফিল্টারটা ওই সেম জিনিস আছে। অয়েল ফিল্টারটা এখানে পেপার এলিমেন্টটা দেখতে পাচ্ছ কিভাবে অয়েলটা, দেখো এই যে জায়গাটা অর্থাৎ এই যে ছোট ছোট ফুটোগুলো আছে এটা দিয়ে কিন্তু অয়েলটা ঢুকবে, ঢুকে কিন্তু ফিল্টার হয়ে এই মাঝখানের এই যে জায়গাটা এটা দিয়ে কিন্তু আমার তেলটা বেরিয়ে আসবে, অর্থাৎ মাঝের জায়গা দিয়ে কিন্তু আমরা তেলটা অ্যাকচুয়ালি পাবো। ঠিক আছে, এখানে দেখো ফিল্টার হাউসিং কিভাবে আছে, পুরো আরেকটা ছবি দেখতে পাচ্ছ, হাউসিং এর ছবি। হাউসিং এর ছবিতে বুঝতে পারছো কিভাবে এটাকে হোল্ড করা থাকে, অয়েল ফিল্টারটা কোথায় থাকে। আচ্ছা, এখানে অয়েল কুলারে চলে আসছি মোটামুটি। এটা তুমি এবারে এই জায়গাটাতে আসো। তাহলে এবার একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। দেখো এখানে ফিল্টারটা কোথায় লাগানো আছে না, গাড়ির মধ্যে এই জায়গায় ফিল্টার আছে। এখানে আমি আবার বলছি, একটা হচ্ছে বাইপাস আর একটা হচ্ছে ফুল ফ্লো টাইপ। বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে ফুল ফ্লো সিস্টেমটাকে ব্যবহার করি। এবারে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আমরা কখনো কখনো ফুল ফ্লোটাকে আবার দুটো ডবল স্টেজও ব্যবহার করে থাকি। অর্থাৎ ধরো বিশেষ করে ডিজেল গাড়ির ক্ষেত্রে যদি কোনো সময় আমার ফিল্টারের বেশি প্রয়োজন পড়ে, কারণ কি এখানে কার্বন এলিমেন্টটা বেশি আছে, তো সেক্ষেত্রে আমরা কি করি না, একটা একটা ফিল্টারের পর আরেকটা মাল্টি স্টেজ ফিল্টার ব্যবহার করে, মানে একটা জায়গাতে ফিল্টার করলাম আবারও এটা আরেকটা ফিল্টারের মধ্যে ঢোকালাম, তাহলে কি আরো পরিষ্কার হয়ে গেল। তারপরে আমরা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ করে আমরা তারপরে সেটাকে অয়েল গ্যালারির মধ্যে পাঠাই। এবারে ফিল্টারের দেখো ফিল্টার যে এলিমেন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিল্টার পেপার বা ফিল্টার কটন যেগুলো থাকে, ফিল্টার এলিমেন্ট এটা, এর মধ্যেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডাস্ট পার্টিকেলটাকে আটকাই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফুল ফ্লো টাইপ ফিল্টারের তোমাকে অ্যানিমেশন আমি এখানে দেখাচ্ছি। এখানে যে ফুল ফ্লো টাইপ যে ফিল্টারটা আছে এই ফিল্টারে তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে ছবিটা, এটা একটা হাউসিং এর মধ্যে ফিল্টারটা আছে। এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টার কাটিং, অর্থাৎ এই ফিল্টার এলিমেন্ট যেটা আছে এই এলিমেন্টটাই অ্যাকচুয়ালি ফিল্টার করবে। দেখো এখানে অয়েলটা এইটা দিয়ে ঢুকছে, অর্থাৎ এই নিচের লাইনটা দিয়ে অয়েলটা আমার ঢুকছে, পাম্পের থেকে এটা আসছে, আসার পর এখানে ফিল্টারে ঢুকছে, ঢোকার পর আমার কি হচ্ছে না, এটা এই ফিল্টার পেপারের মাধ্যমে এই জায়গায় ফিল্টার হয়ে এই জায়গায় পৌঁছাচ্ছে। এখানে পৌঁছানোর পর তারপর কিছু না এই মেন লাইনটা দিয়ে এ কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই যে ডান দিকে এইখানটা দেখো এটা হচ্ছে কি না, এটা তোমার বাইপাস ভালভটা আছে, অর্থাৎ ফুল ফ্লো টাইপ সিস্টেমের যে বাইপাস ভালভটা আছে সেই বাইপাস ভালভটা কিন্তু এই জায়গায় রাখা আছে। এখন যদি কোনো কারণে আমার এই দুটো ফিল্টার ব্লক হয়ে যায়, বা অ্যাকচুয়ালি ব্লক কথাটা বললে ক্লগড বলে, ক্লগড যদি হয়ে যায়, অর্থাৎ যদি এখান থেকে কোনো ফিল্টার না হয়, তাহলে কি হবে না, এই অয়েলটাকে আমায় কি করতে হবে, এই দিক দিয়ে বাইপাস করতে হবে, বাইপাস করে তখন এই ভালভটাকে খুলে দিতে হবে, খুলে দিয়ে আমি এদিক দিয়ে কিন্তু বিনা ফিল্টার করা তেলটাকে আমাকে এই গ্যালারির মধ্যে পাঠাতে হবে। কেন না, যদি আমি এখানে তেল যাওয়াটা বন্ধ করে দিই, কারণ এই দুটো ফিল্টার যদি ক্লগ হয়ে গিয়ে থাকে তাহলে এই মাঝখান দিয়ে তো কোনো আর তেল যাবে না, তাহলে আমাকে কি হবে, গাড়িটা তো আমার ড্রাই হয়ে যাবে। ইঞ্জিনটা ড্রাই যাতে না হয়ে যায় তার জন্য কি করা হবে না, বিনা ফিল্টার করা তেলটাকে এই বাইপাস ভালভটাকে খুলে আমাকে সিস্টেমের মধ্যে দিতে হবে। এটাই হচ্ছে ফুল ফ্লো টাইপ সিস্টেমের বাইপাস ভালভ কোথায় লাগানো থাকে, কোনটা দিয়ে আমার ফিল্টার হয়, কোথায় কাটিস থাকে, তার হচ্ছে একটা পরিষ্কার একটা কাট সেকশনাল ভিউ। আমি যখনই এখানে ভিডিওটা প্লে করব তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আমি যেটা বললাম। লক্ষ্য করো যে অয়েলটা কিন্তু তোমার এখান দিয়ে ঢুকছে, এই যে ফিল্টারটা দিয়ে ঢুকছে, ফিল্টার দিয়ে ঢোকার পর ফিল্টারটা যখন ক্লগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ওটা ওই জায়গা দিয়ে, তখন এই যে বাইপাস ভালভ আছে দেখতে পাচ্ছ স্প্রিং রোডের বাইপাস ভালভ, সেই বাইপাস ভালভটা খুলে গিয়ে ওখান থেকে কিন্তু তেলটা, এই যে তেলটা দেখতে পাচ্ছ এইখানে ভালভটা খুলে যাবে, খুলে গিয়ে কিন্তু এই অয়েলটা তখন এদিক দিয়ে বেরোতে থাকবে। ঠিক আছে, এটা হলো তাহলে ফুল ফ্লো সিস্টেম। এবারে চলে আসি আমি বাইপাস সিস্টেমের মধ্যে। বাইপাস সিস্টেমের ক্ষেত্রে কি হবে না, এইটা একটা বাইপাস সিস্টেমের ছবি আছে, যেখানে হচ্ছে কি না আমার অয়েলটা না, এটা বাইপাস দেখাচ্ছি না, এটা তোমাকে এখন যেটা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার ডবল ফিল্টার লাগানো আছে।
ঠিক আছে, অর্থাৎ একটা দিয়ে ফিল্টার করছি, তারপরে আরেকটা ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তারপরে এটাকে আমরা এই সিস্টেমের মধ্যে দিচ্ছি। অর্থাৎ এখানে প্রথমে যেটা বললাম যে ফার্স্টে একটা জায়গাতে ফিল্টার হচ্ছে ফার্স্ট স্টেজে, তারপরে যেটুকু ডার্ট পার্টিকেল থেকে যায় সেটা সেকেন্ড স্টেজে পাঠাচ্ছি, তারপরে সেখান থেকে ওটাকে আমরা সিস্টেমে দিচ্ছি। বিশেষ করে এটা হেভি ডিউটি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই ডবল স্টেজ বা এটাকে বলছি আমরা ডবল ফিল্ট্রেশন সিস্টেম, সেই সিস্টেমের ফিল্টারটা ব্যবহার করে আরো বেশি করে পরিশুদ্ধ করছি। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় না, আমার এখানে ডার্ট পার্টিকেলটা বা কার্বন ডিপোজিশনটা অনেক পরিমাণে বেশি হয়, তাই জন্য এইভাবে আমাদের ফিল্টারটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, লক্ষ্য করো কিভাবে এটা ফিল্টার করা হচ্ছে। এবারে এটা হচ্ছে বাইপাস সিস্টেম, যে কথাটা একটু আগে বলছিলাম ফুল ফ্লোর বাইপাস। দেখো এখানে বাইপাসের ক্ষেত্রে কি ছবিটা আছে, এটা হচ্ছে অয়েল পাম্প। পাম্পের পরই দেখো এখানে এটা হচ্ছে কি আমার স্ট্রেনার লাগানো আছে, লো প্রেসার পাইপ দিয়ে এখানে সাকানো হচ্ছে, সাকানো এখানে গিয়ার টাইপ পাম্প লাগানো আছে, গিয়ার টাইপ পাম্পের পর অয়েলটা কিন্তু আমার এখানে মেন গ্যালারির মধ্যে, এই যে মেন গ্যালারির মধ্যে চলে যাচ্ছে। এবার মেন গ্যালারি যাওয়ার আগে দেখো এখানে পাম্পের পর বেরিয়ে এখানে প্রেসার রেগুলেশন ভালভ, প্রেসার রিলিফ ভালভ এখানে আছে। যদি এখানে সিস্টেম প্রেসারটা বেড়ে যায় তাহলে এখানে স্প্রিং রোডের ভালভটা খুলে গিয়ে দেখো পাম্পে আমার অয়েলটা চলে আসবে, এটা তো আমরা আগেই পড়ে নিয়েছি। এরপরে আমি চলে আসছি এখানে বাইপাস সিস্টেম, অর্থাৎ মেন গ্যালারি যাওয়ার আগে কিছুটা অয়েলকে দেখো এখানে একটা রেস্ট্রিক্টরের মধ্যে দিয়ে, মানে একটা আলাদা জায়গার মধ্যে দিয়ে নিয়ে আসছি, কোথায় না এখানে একটা ফিল্টার লাগানো আছে, এই ফিল্টারের মধ্যে দিয়ে ঢুকিয়ে আমি ফিল্টার করছি। ফিল্টার করে এই অয়েলটাকে দেখো আবার পুনরায় আমি এখানে পাম্পে নিয়ে চলে আসছি। এটা হলো বাইপাস সিস্টেমের ছবি। বাইপাস সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করছি না, কিছুটা পরিমাণ অয়েলকে আমরা ফিল্টার করছি এবং ফিল্টার করার পর পুনরায় সেটাকে আমরা আবার কোথায় নিয়ে আসছি না, আবার এই পাম্পের মধ্যে ওটাকে নিয়ে ফেলছি। দেখো একটু ভালো করে, দেখতে পাচ্ছি ছবিটা কিভাবে এটা পাম্পের মধ্যে যাচ্ছে। এটা হলো বাইপাস লুব্রিকেশন সিস্টেম। ফুল ফ্লো দেখেছি, ফুল ফ্লোর এর মধ্যে বাইপাস ভালভের কাজ দেখেছি, এখন আমরা এখানে বাইপাস যে ফিল্টারেশন সেটা দেখলাম। এবার আসছি কি না স্প্রাউট হোল বা গ্যালারি। ইঞ্জিনের প্রত্যেকটা জায়গাতে আমাকে ফিল্টার যে অয়েলটা আছে সেই অয়েলটাকে আমাকে পৌঁছে দিতে হবে। পাম্পের পর আমরা ফিল্টার করছি, ফিল্টার করে একদম সিলিন্ডার লাইনার থেকে শুরু করে আমার প্রত্যেকটা বিয়ারিং হাউসিং, তোমার প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাকে এটা পৌঁছে দেবে। তার জন্য দেখো এই যে দেখো এখানে যে বিয়ারিং, এখানে বিয়ারিং ফুটো আছে, এখানে ক্র্যাঙ্ক তোমাদের ক্র্যাঙ্ক পিনের মধ্যে এখানে ফুটো করা আছে, ড্রিল হোল থাকে, এবং ভেতরে ভেতরে যে দেখো কাটিং লাইন আছে এর মধ্যে দিয়ে কিন্তু আমার চ্যানেল করা আছে বা আমার অয়েল গ্যালারি করা আছে, সেই গ্যালারির মধ্যে দিয়ে কিন্তু অয়েলটাকে আমাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে। এই যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করছি না ওখানে অয়েল গ্যালারি এবং কিছু স্প্রাউট রেখেছি। এখানে একটা কাট সেকশন ইঞ্জিন দেখতে পাচ্ছি, একদম সিলিন্ডার হেড থেকে শুরু করে আমার প্রত্যেকটা পার্টস যেখানে যেখানে লুব্রিকেশন অয়েল পৌঁছানো দরকার সেই জায়গায় কিন্তু আমাকে এই স্প্রাউট বা গ্যালারির মাধ্যমে অয়েলটাকে পৌঁছে দিতে হবে। দেখো এখানে অয়েলটা দেখো এই যে গ্যালারির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে পৌঁছচ্ছে এবং আবার কিন্তু একটা রাস্তায় নির্দিষ্টভাবে রিটার্ন হয়ে আবার সাম্পে জমা হচ্ছে, আবার সাম্প থেকে সেই অয়েলটাকে আমরা আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছি। এবার আসছি অয়েল ইন্ডিকেটার। ইন্ডিকেটারটা কোথায় থাকবে না, আমার গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু অয়েল ইন্ডিকেটারটা থাকবে। এই ইন্ডিকেটারের সাহায্যে কিন্তু আমরা বুঝবো যে আমার গাড়িটা কিভাবে কোথায় কোন পয়েন্টে আমার আটকে যাচ্ছে বা এখানে কোথায় এটার সমস্যা হচ্ছে, মানে আমার প্রেসারটা দেখো এই যে দেখো একটা লাইট জ্বলছে ব্লিঙ্ক করছে বা এখানে অয়েল লাইনটা আছে। এটাকে যদি আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই, আরো ভালোভাবে তোমরা একটু বুঝতে পারবে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে কাঁটাও আছে একটা লাইট গেজও আছে। এখানে তোমরা যদি দেখতে পাও ড্যাশবোর্ডে যেটা দেখাচ্ছিলাম ওখানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে লুব্রিকেটিং অয়েলের প্রেসারটা ঠিক আছে কিনা, একটা লাইট আছে বা একটা গেজ আছে, এই নিচে গেজ আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার কতটা অয়েলের প্রেসার আছে। এবং এখানে প্রেসারটা কি দেখাচ্ছে না, এখানে 40 থেকে 60 পিএসআই এর মধ্যে আমাদের প্রেসারটাকে রাখতে হবে। লো লো প্রেসার কেন হয় না, অয়েল লেভেলটা যদি কমে যায় আর যদি আমার পাম্পটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু লো অয়েল প্রেসার আমরা এখানে পাবো। বাকি এটার মধ্যে আর কিছুই নেই, সিম্পলি এই জিনিসটা এখানে আমরা ভিডিওতে যেটা দেখছিলাম একই জিনিস আমরা দেখছি যে এটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এটা বুঝতে পারছি কিভাবে হচ্ছে। গাড়ির মধ্যে আমরা এটা দেখে নিলাম। এবারে আমরা চলে আসবো অয়েল কুলারের মধ্যে। আচ্ছা, এখানে অয়েল টপ আপের ব্যাপারে যেটা আছে সেটা আমরা অয়েলটাকে এভাবে টপ আপ করে নেবো।
এই টপ আপ করবার জন্য আমরা ডিপ স্টিকের সাহায্য নেবো, যে ডিপ স্টিকটাতে কোনটা ফুল আছে কোনটা লো আছে সেটা আমাদের এখানে বোঝা যাবে, যেটা আমাদের ডিপ স্টিকটা এখান থেকে টেনে বার করছি। দেখো এই ডিপ স্টিকের মধ্যে দেখো আমাদের নিচে থাকে একটা অ্যাড, দেখো এখানে ফুল অ্যান্ড অ্যাড বলে কথা আছে। ফুল মানে তেল, ঠিক আছে, অ্যাড মানে ওই জায়গায় থাকলে অ্যাডটা করতে হবে, অর্থাৎ তেল আমাকে টপ আপ করতে হবে। এবার আসছি অয়েল কুলার। এখন ম্যাক্সিমাম আমাদের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা অয়েল কুলার ব্যবহার করি, কারণ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু এটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, এখানে আমাদের কম্প্রেস করতে হয়, তার উপরে আমাদের ডিজেল ইঞ্জিনটা আমরা ইগনিশন করে থাকি। এর জন্য কি হচ্ছে না, ফিল্টারের ঠিক সাথে আমরা একটা অয়েল কুলার লাগছে, অর্থাৎ অয়েলটা যখন বারবার আমাদের সিস্টেমের মধ্যে সার্কুলেট হয় তখন কি হচ্ছে না, আমাদের অয়েলটা গরম হয়ে যায়। সেই অয়েলটাকে ঠান্ডা করবার জন্য আমরা একটা কুলার নিই। কুলার বেসিক্যালি কিছুই না, একটা হিট এক্সচেঞ্জার, যার মাধ্যমে আমরা লুব্রিকেটিং অয়েলটাকে, দেখো এখানে এই যে কুলারটা দেখতে পাচ্ছ, এই কুলারের মধ্যে দিয়ে এই যে এখান দিয়ে আমরা নর্মাল কুলেন্টটাকে প্রবাহিত করছি, অর্থাৎ আমাদের যে কুলিং সিস্টেম যে কুলেন্ট আছে সেই কুলেন্টটাই এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, এবং এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে আছে লুব্রিকেটিং অয়েলটা। এই লুব্রিকেটিং অয়েলটার কি হচ্ছে না, এই কুলেন্টের মধ্যে দিয়ে যখন পাস করছে তখন কি হচ্ছে না, আমার এই কুলেন্টের যে জলটা সেটা কি করছে না, এই লুব্রিকেটিং অয়েলটাকে ঠান্ডা করে দিচ্ছে। আরেকটা টাইপ আমরা দেখে থাকি, সেই টাইপটা হচ্ছে কি না, আমার নর্মালি এয়ারের মাধ্যমে আমরা ঠান্ডা করি। সেখানে কিছুই নয়, জাস্ট আমরা কুলেন্টটাকে একটা টিউবের মধ্যে দিয়ে, কুলেন্ট বলছি, আমরা লুব্রিকেটিং অয়েলটা টিউবের মধ্যে দিয়ে রাখছি, আর ওখানে পাশে হচ্ছে ফিন্স থাকছে। ফিন্সের মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে হাওয়ার মধ্যে দিয়ে গিয়ে আমার এই যে কুলেন্ট লুব্রিকেটিং অয়েলটা কি হচ্ছে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই যে ফিন্স আছে রেডিয়েটরের মধ্যে, ফিন্সের মধ্যে দিয়ে হাওয়া যাচ্ছে, সেই হাওয়াটা দিয়ে এই কুলিং অয়েলটাকে আমাকে ঠান্ডা করছে। তাহলে এটাই হলো টোটাল সিস্টেমটা। আমি মোটামুটি তোমাদেরকে যতটা সম্ভব, অর্থাৎ আমাদের যা যা আছে সিস্টেমের মধ্যে সবটাই আমি তোমাকে কভার করতে পেরেছি, আমাদের সিলেবাসের মধ্যে যা আছে সবটাই। আমি একদম শেষে, অর্থাৎ ট্রেড থিওরি লুব্রিকেশন সিস্টেমটা পড়ানোর শেষে গোটাটার একটা ওভারভিউর জন্য আমি তোমাদেরকে এখন এই ভিডিওটা দেখাবো। এটা তোমরা একটু ভালো করে দেখো, এটা দেখলেই কিন্তু পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এইটা একটা ডিজেল ইঞ্জিন, একটা মাল্টি সিলিন্ডার ডিজেল ইঞ্জিনই ধরতে পারো, কিন্তু তার একটা সিলিন্ডারকে আমরা ধরেছি। এবং এখানে দেখো এই যে কাট সেকশন দেখতে পাচ্ছ, এখানে আমরা এই যে এখানে নিচেরটা হচ্ছে অয়েল সাম্প, সাম্প থেকে স্ট্রেনার, স্ট্রেনার হয়ে এখানে একটা পাম্প, পাম্পের পর এখানে কুলার লাগিয়েছি, এখানে ফিল্টার লাগিয়েছি, ফিল্টারের পর তারপরে একদম উপর পর্যন্ত ফিল্টার করছি, এই যে পাইপ দিয়ে আমরা একদম যেখানে যেখানে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। তারপর আবার এই যে রিটার্ন লাইন আছে, রিটার্ন লাইনে আবার ওকে সাম্পে ফেরত নিয়ে আসছি। পুরো জিনিসটা একটু ভালো করে ফলো করো, দেখো কিন্তু তোমার পুরো পড়াটা এই একটা ভিডিওর মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে মেন পার্ট কি আছে, আমি কি বলেছিলাম, অয়েল সাম্প, অয়েল পাম্প, অয়েল কুলার, অয়েল ফিল্টার। দেখো এই চারটে অয়েল দিয়ে যে রিলেটেড জিনিসটা আছে সেটাই হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ। এটা একটা মডার্ন ইঞ্জিনের লুব্রিকেশন সিস্টেমের অল পার্টস তুমি এখানে দেখতে পাচ্ছ। এবারে যদি একদম প্রথম থেকে যদি শুরু করি, তাহলে শুরুটা করবো আমরা কোথায় না, অয়েল সাম্প থেকে শুরু করব, যেখানে আমাদের লুব্রিকেটিং অয়েলটাকে আমরা এখানে স্টোর করে রাখি। এরপরে আমরা এখানে একটা স্ট্রেনারের মাধ্যমে, যেটা দিয়ে আমরা অয়েল পিক আপ পাইপ বলছি, বা এটা লো প্রেসার পাইপ, সেই পাইপটা কোথায় কানেক্টেড থাকবে না, অয়েল পাম্পের সাকশন সাইডে কানেক্টেড থাকবে। এখান থেকে পাম্পটা যখনই আমার ঘুরবে তখনই কি হবে না, আমার অয়েলটা সাকশন হতে থাকবে এবং সেটা আমার ফিল্টারের দিকে যাবে। এই ফিল্টারের দিকে 2-3 বার সার্কুলেট হওয়ার পর যখনই অয়েলটা গরম হয়ে যাবে তখন কি করবো না, আমরা এই অয়েল কিছুটা অংশ আমরা এখানে কুলিং এর জন্য অয়েল কুলারের মাধ্যমে দেবো। অয়েল কুলার কি কি ধরনের হয় বলে দিচ্ছি আমাকে, একটা হচ্ছে কুলেন্ট দিয়ে ঠান্ডা করছে, একটা এয়ার দিয়ে ঠান্ডা করি। এবারে অয়েলটাকে সরাসরি নিয়ে চলে আসছি কোথায় না, অয়েল ফিল্টারের মধ্যে ঢুকাচ্ছি। অয়েল ফিল্টারের মধ্যে কি আছে না, ফিল্টার কাটিজ আছে। ফিল্টার কাটিজটা পেপার কি বা কটন এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়। এর মেন কাট হচ্ছে কিনা, এর মধ্যে যে ডাট আছে বা তোমার তোমার মেটাল পার্টিকেল থাকছে, আমার যে ডাস্ট থাকছে, কার্বন কন্টামিনেশন থাকছে, সেই সমস্তগুলোকে ও ওখানে ফিল্টার করবে। ফিল্টার করার পর কি করবে না, কাটিজ থেকে ওই অয়েলটা, এখানে যে ফিল্টারটা দেখছো এটা যে ফুল ফ্লো টাইপ ফিল্টার আছে, এখান থেকে সরাসরি আমার মেন ওই দেখো পাইপ লাগানো আছে, ওখানে পাইপ দিয়ে আবার কিন্তু অয়েলটা বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কোথায় যাবে না, একদম সরাসরি গ্যালারির মধ্যে যাবে। দেখো এখানে সেন্টার টিউবের কথা বলেছিলাম, অয়েলটা কিন্তু আমার সাইড দিয়ে পড়ছে এবং সেন্টার টিউব দিয়ে ফিল্টার অবস্থায় গিয়ে আবার ওটা আমরা বাইরে বের করে নিচ্ছি। এখানে যেটা যে ফিল্টারটা লাগানো সেটা স্পিনন টাইপের ফিল্টার আছে, অর্থাৎ এখানে পুরো ফিল্টারটাকে আমরা রিপ্লেস করবো ওয়ান টাইমে। আর যদি কাটিজ টাইপের হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি না, কাটিজটাকে আমরা আবার পাল্টে দিয়ে থাকি। দুটো টাইপের আমি ফিল্টার বলছি। দেখো এখান থেকে যে অয়েলটা বেরোচ্ছে এটা পরিষ্কার অয়েল বেরোচ্ছে, ফিল্টার করার অয়েল। এই ফিল্টার করা অয়েলটা এবারে কোথায় কোথায় ফিল্টার হচ্ছে সেই জায়গায় আমরা এখানে এই কোথায় কোথায় লুব্রিকেশন সিস্টেমের দরকার আছে সেই জায়গায় আমরা নিয়ে যাবো। একদম প্রথমেই আমরা কি আছি না, ক্র্যাঙ্কশ্যাফটটা আছি, ক্র্যাঙ্কশ্যাফটের ওখানে মেন বিয়ারিং আছে। এখানে কিছু কিছু ইঞ্জিনের ক্ষেত্রে প্লেন বিয়ারিং ইউজ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা জার্নাল বিয়ারিং ইউজ করতে, ম্যাক্সিমাম জায়গায় জার্নাল বিয়ারিং ইউজ করা হয়। যদি কোনো জায়গায় লুব্রিকেশনের জন্য বল বিয়ারিং ইউজ করা, তাহলে বল বিয়ারিং এর জানো ইনার রেস্ট থাকে, আউটার রেস্ট থাকে এবং বলগুলো একটা কেজের মাধ্যমে আমি ধরে থাকি। এরকম ওখানে আমার লুব্রিকেশন করতে হবে।
আর যদি আমার জার্নাল বিয়ারিং থাকে তাহলে সেখানেও কি হয় না, ওখানে ওই যে একটা ড্রিল হোল করা থাকে যার মধ্যে লুব্রিকেটিং অয়েলটা ঢোকে এবং ওই দুটোর মধ্যে আমরা লুব্রিকেশন করে থাকি। তাহলে ওখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে এই লুব্রিকেটিং অয়েলটা ঢুকে গিয়ে আমার ওখানে বিয়ারিংটা ওই শ্যাফটটাকে ঘুরতে সাহায্য করছে বা ওখানে লুব্রিকেশন করছে। সিমিলার থিংটা দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিতে। এবারে কি হচ্ছে না, আমাকে অয়েলটাকে সরাসরি আমাকে সিলিন্ডার মধ্যে আমাকে ঢোকাতে হবে। তাহলে সিলিন্ডারের মধ্যে ঢোকাতে গেলে আমাকে কি করতে হবে না, এখানে আমাকে একটা স্প্রাউট করতে হবে বা ওখানে একটা অয়েল গ্যালারি ড্রিল করে হোল করতে হবে। এই রাস্তা দিয়ে দেখো এখানে আমরা সরাসরি আমরা ক্র্যাঙ্কশ্যাফট থেকে অয়েলটাকে কোথায় নিয়েছি না কানেক্টিং রডের মধ্যে নিয়েছি। কানেক্টিং রডের মধ্যে একটা হোল করা থাকে, বিশেষ করে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে জিনিসটা খুবই করা দেখতে পাওয়া যায়। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি না, সাইডে আমরা এখানে একটা ফুটো রেখে দিই যেটার মাধ্যমে ওটা স্প্ল্যাশিং হয় এবং একদম পুরো এই যে দেখতে পাচ্ছি এখানে হোলটা, এটা ডিজেল ইঞ্জিনও থাকে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা থাকে, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে মাঝখানে যে কানেক্টিং রডে একটা হোল করা থাকে। তাহলে এখানে কিভাবে স্প্রে হচ্ছে দুটোই তোমাদের দেখানো হচ্ছে আইসিং এর ক্ষেত্রে। দেখো এখানে স্প্রে কোথায় হচ্ছে না সিলিন্ডার ওয়ালে হচ্ছে বা পিস্টনের তলাটায় এখানে আমরা স্প্রে করছি। করার পর তারপর অয়েলটা কি হচ্ছে না, অয়েলটা কিন্তু অয়েল কন্ট্রোল রিং এর মাধ্যমে ওখান থেকে আবার স্ক্র্যাপিং করে অয়েলটাকে কিন্তু আবার রিটার্ন আমরা নিয়ে চলে আসছি। তখন এই অয়েলটাকে আমরা ওই কম্প্রেশন রিং এর উপরে উঠতে দিতে পারেন। যদি কম্প্রেশন উপরে ওঠে তাহলে কি হবে না, অয়েলটা বার্ন হয়ে যাবে, সেটা পলিউশনও ঘটাবে বা আমার ইঞ্জিনের ওখানে কি কার্বন ডিপোজিশন করবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বারবার মাথায় রাখতে হবে যাতে আমার অয়েল কন্ট্রোল রিং কম্প্রেশন রিং এগুলো সিলিন্ডারের মধ্যে প্রপারলি আমরা ফিটিং এ থাকে। যদি কোনো কারণে এই জিনিসগুলো ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার লুব্রিকেটিং অয়েলটা জ্বলে যেতে পারে। এবারে আরেকটা লাইন চলে এসে অয়েল ক্যারি করে সিলিন্ডার হেডে নিয়ে, তবে সিলিন্ডার হেডে কি আছে না, সিলিন্ডার হেডে আমার ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজম আছে। এখানে এই যেখানে যেমন ওভারহেড ভালভ ক্যামশ্যাফট আছে, তাহলে এখানে ওভারহেড ক্যামশ্যাফটের সাথে আমরা কি করছি না, দেখো এখানে রকার আর্ম আছে, পুশ রড আছে বা এখানে স্প্রিং আছে, ভালভ স্প্রিং আছে, প্রত্যেকটা জায়গাতে আমাকে এখানে লুব্রিকেশন করতে হবে। উপর লুব্রিকেশন হচ্ছে, এবার আমাকে পুরো অয়েলটাকে রিটার্ন নিয়ে চলে আসতে হবে। রিটার্ন কোথায় নিয়ে আসবো না, সাম্পে আমাকে রিটার্ন নিয়ে আসতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল সিস্টেম, যে সিস্টেমটার উপর বেস করে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। বিগত 2-3টে ক্লাস ধরে আমরা লুব্রিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করছি। থিওরি পোর্শনটা আমি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, তোমরা তোমাদের বইটা খুললেই পুরোপুরি বুঝতে পারবে কিভাবে এটা তোমাদের কাজ করছে। থিওরিটা যদি ভালো করে বুঝে নাও, আমি যেভাবে যে নোটসগুলো তোমাদের দিয়েছি সেগুলো যদি একটু হাতের কাছে থাকে, আশা করি এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম তোমরা মিস করবে না, অর্থাৎ যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা উত্তর দিতে পারবে। আগামীকাল থেকে আমি কি করব না, এই লুব্রিকেশন সিস্টেমের যে ধরনের প্র্যাকটিক্যাল গুলো আমরা করে থাকি, ঠিক যেভাবে কুলিং সিস্টেমের প্র্যাকটিক্যাল তোমাদের দেখিয়েছিলাম, রেডিয়েটার কিভাবে কাজ করছে, কিভাবে সেটাকে মেনটেনেন্স করছি, আমরা পাম্পের ক্ষেত্রে বলেছিলাম কিভাবে আমরা তোমার ওয়াটার পাম্পকে আমরা খুলেছি লাগিয়েছি, থার্মোস্ট্যাট ভালভ দেখিয়েছিলাম। আমরা কিন্তু এবারে চলে আসবো লুব্রিকেশন সিস্টেমের প্র্যাকটিক্যাল। লুব্রিকেশন সিস্টেমের প্র্যাকটিক্যাল বলতে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্র্যাকটিক্যালটা হলো সেটা হলো লুব্রিকেটিং অয়েল পাম্পের আমাকে মেনটেনেন্স করতে হবে বা ফিল্টার আমাকে কিভাবে পাল্টাতে হবে, ফিল্টার কাটি কিভাবে চেক করতে হবে। এই জিনিসগুলো আগামীকাল থেকে আমি চেষ্টা করব তোমাদের একটু একটু করে এই প্র্যাকটিক্যাল গুলো দেখানোর জন্য। তার আগে তোমরা আজকে যেহেতু এই লুব্রিকেশন সিস্টেমটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল, তোমরা পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমি প্র্যাকটিক্যালটা দেখানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে এই সম্বন্ধে কিছু কোশ্চেন দেবো, যে কোশ্চেনগুলো তোমরা নিজেরা যদি সলভ করো দেখবে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। লুব্রিকেশন স্যার পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ বলো। স্যার বলছি আমরা যে রাস্তার মধ্যে সেই যেসব গাড়িগুলো দেখতে পাই যাদের মধ্যে থেকে কালো ধোঁয়া বেরোয়, তো তাদের ক্ষেত্রে কি স্যার এই অয়েলটা যে লুব্রিকেশন অয়েলটা আছে সেটা কি স্যার ইগনিশন হয়ে যায় তবেই কি দেখতে পাই? মানে আপনি যেটা বললেন অয়েল রিং এর উপরে যেন না যায় তাতে পলিউশন হবে, তো তাদের দেখো ক্ষেত্রে এই কি এরকমই হয়? ব্ল্যাক স্মোক, হোয়াইট স্মোক, ব্লু স্মোক, তিনটে স্মোক কিন্তু আমাদের এক্সস্ট সিস্টেম দিয়ে বেরোয়। আমরা যখন ট্রাভেল শুটিং করব তখন কিন্তু এইগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব, যে বিভিন্ন ধরনের, ধরো একটা তোমার কাছে ডাক্তার, তো তুমি ইঞ্জিনের ডাক্তার হয়ে গেছো, এটা একটা কারণ। আমি আসবো ওই কারণগুলো নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। ডিসকাস করার সময় কিন্তু দেখবে ধরো একজন তোমার জ্বর নিয়ে এসছে, এবার জ্বরটা কেন হয়েছে ঠিক সেরকম, যে ব্ল্যাক স্মোক হলেই যে ওইটা হবে তা কিন্তু নয়। ব্ল্যাক স্মোকের কিন্তু অনেকগুলো কারণ আছে, হোয়াইট স্মোকের অনেকগুলো কারণ আছে। সেই জিনিসগুলো একটা একটা আলাদা প্রবলেম। তোমাকে আগে পুরোপুরি এমবিবিএসটা করতে হবে, তারপর তুমি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে। আজকে যে পার্টটা পড়ালাম আচ্ছা সেই পার্টটা ভালো করে পড়ো, তারপর এই ব্যাপারে কিন্তু ডিটেলে আমি